ভাবুন তো, একটা বিশাল ঐতিহাসিক নির্বাচনের ফল বেরোনোর ঠিক পরপরই যদি এমন একটা ঘটনা ঘটে যা পুরো রাজ্যকে নাড়িয়ে দেয়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেরকমই একটা ঘটনা নিয়ে কথা বলবো। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর ঘটে যাওয়া একটা চাঞ্চল্যকর ঘটনা আমরা একদম তথ্য আর প্রমাণের ভিত্তিতে বোঝার চেষ্টা করব। কোনো পক্ষপাতিত্ব নয়, শুধুই ফ্যাক্টস। ৬ মের সেই মর্মান্তিক হত্যাকাণ্ড। এটা কি নিঃস্বকীর রাস্তায় গাড়ি চালানোর সময় হওয়া কোনো বিবাদ, নাকি খুব ঠান্ডা মাথায় ছক্কষে করা একটা রাজনৈতিক গুপ্ত হত্যা? পশ্চিমবঙ্গের এই নতুন রাজনৈতিক আবহে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চলুন আমরা একটু গভীরে গিয়ে এই রহস্যের জট খোলার চেষ্টা করি। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো হল ঐতিহাসিক নির্বাচন আর সেই হত্যাকাণ্ড, কে ছিলেন চন্দ্রনাথ রথ, রাজ্যে রাজনৈতিক হিংসার ইতিহাস, ২০২১-এর রক্তক্ষয়ী নির্বাচন, আর সবশেষে এই ঘটনা নিয়ে কার কী দাবি এবং তদন্তের বর্তমান অবস্থা। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, ঐতিহাসিক জয় এবং একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। দেখুন, ২০২৬ সালের নির্বাচনের সবচেয়ে বড় চমকটা ছিল বিজেপির ঐতিহাসিক জয়। টিএমসিকে সরিয়ে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল। আর সবচেয়ে বড় খবরটা কি ছিল জানেন? শুভেন্দু অধিকারী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের কেন্দ্রেই হারিয়ে দিলেন। মার্জিনটা ভাবুন, প্রায় ১৫,০০০ ভোট, মানে একটা বিশাল রাজনৈতিক পট পরিবর্তন। সবাই যখন ভাবছে শুভেন্দু অধিকারী হয়তো পরবর্তী মুখ্যমন্ত্রী, ঠিক তখনই পুরো পরিস্থিতি একটা অন্ধকার মোড় নিল। ৬ মের ঘটনাটার দিকে একটু নজর দিলে বুঝবেন এটা কোনো সাধারণ ক্রাইম নয়। টাইমলাইনটা খেয়াল করুন। দুপুর ৩টে একটা সাদা গাড়ি টার্গেটকে ফলো করতে শুরু করে। এরপর রাত 10:30 নাগাদ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের এসইউভিটাকে আটকানো হয়। আর তারপর একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ৪ গুলি। এই যে নিখুঁত একটা টাইমলাইন, এটা দেখেই কিন্তু মনে হচ্ছে কাজটা কতটা সুপরিকল্পিত। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কে এই চন্দ্রনাথ রথ? কেন তার মৃত্যু নিয়ে রাজনীতিতে এত তোলপাড়? এখানে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। চন্দ্রনাথ রথ কিন্তু নিছকই কোনো সাধারণ রাজনৈতিক কর্মী ছিলেন না। তিনি ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন প্রাক্তন অফিসার। শুধু তাই নয়, নন্দীগ্রাম বা ভবানীপুরের মতো হাই ভোল্টেজ আসনগুলোতে তিনি ছিলেন মূল স্ট্র্যাটেজিস্ট বা রণনীতিকার। আর সবচেয়ে বড় পরিচয় হল, তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর সবচেয়ে বিশ্বস্ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পিএ। এবার বুঝতেই পারছেন, এমন একটা হাই প্রোফাইল ব্যাকগ্রাউন্ডের কারণে তার এই পরিণতি রাজনৈতিক মহলে ঠিক কতটা বড় ধাক্কা দিয়েছে। রাজ্যের রাজনৈতিক হিংসার ইতিহাস। এই নির্দিষ্ট ঘটনাটা থেকে একটু বেরিয়ে এসে চলুন আমরা গত ১৫ বছরের দিকে একটু নিরপেক্ষভাবে চোখ বোলাই। অতীতের দিকে তাকালে এই হিংসার একটা প্যাটার্ন কিন্তু স্পষ্ট চোখে পড়বে। ২০১১ সালের কথা ভাবুন, যখন ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পতন হল আর টিএমসি ক্ষমতায় এলো। সেই ক্ষমতা হস্তান্তরের সময় ১৭ থেকে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছিল। সিপিএম তো দাবি করেছিল যে ২০১১ থেকে ২০১৬ মধ্যে তাদের ১৮৩ জন কর্মী মারা গেছেন। এরপর ২০১৬ সালে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্ট অনুযায়ী ভোট চলাকালীন ৮ থেকে ১২ জনের মৃত্যু হয়। আর তারপর আসে সেই ২০২১ সাল, যখন নির্বাচন পরবর্তী হিংসা আক্ষরিক অর্থে এক নজিরবিহীন আকার নিয়েছিল। ২০২১-এর রক্তক্ষয়ী নির্বাচন, এটা ছিল পশ্চিমবঙ্গের ইতিহাসের অন্যতম বিতর্কিত একটা অধ্যায়। ২০২১-এর ভোটের পরের ডেটাগুলো দেখলে সত্যিই শিউরে উঠতে হয়। তখন ১৩০০র বেশি হিংসাত্মক ঘটনার খবর সামনে এসেছিল। রিপোর্টে ১৭ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল, যদিও সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন যে ২০১৯ থেকে ২০২১-এর মধ্যে ১৩০ জনের বেশি বিজেপি কর্মী মারা গেছেন। এর পাশাপাশি প্রায় ৭,০০০ শ্লীলতাহানির অভিযোগও উঠেছিল। টিএমসি অবশ্য এই সংখ্যাগুলোকে অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিল। পরিস্থিতি তখন এতটাই হাতের বাইরে চলে গেছিল যে শেষে কলকাতা হাইকোর্টকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়। মানে ভাবুন, হাইকোর্ট নির্দেশ দেয় যে ধর্ষণ আর খুনের মতো গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত করবে সিবিআই, আর অন্যান্য হিংসাত্মক ঘটনার জন্য হাইকোর্টের নজরদারিতে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি তৈরি করা হয়। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে সেই সময় আইনশৃঙ্খলার অবস্থা ঠিক কতটা খারাপ ছিল। দাবি, পাল্টা দাবি এবং তদন্তের বর্তমান অবস্থা,
ইতিহাস থেকে এবার চলুন সোজা বর্তমান সময় মানে ২০২৬ সালের এই ঘটনায় ফিরে আসি। আমরা যদি দুপক্ষের বক্তব্য একদম নিরপেক্ষভাবে দেখি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বিজেপি সরাসরি অভিযোগ করছে যে এটা পুরোপুরি একটা প্রি-প্ল্যান্ড পলিটিক্যাল অ্যাসাসিনেশন বা রাজনৈতিক গুপ্তহত্যা। শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তার ওই ঘনিষ্ঠ সহযোগীর ওপর আগে থেকেই নজরদারি চলছিল। অন্যদিকে টিএমসি কিন্তু এই হত্যাকাণ্ডের কড়া নিন্দা করেছে এবং সুষ্ঠু তদন্ত চেয়েছে। পাশাপাশি তারা বিজেপির এই দাবিগুলোকে সম্পূর্ণ রাজনৈতিক প্রচার বা প্রোপাগান্ডা বলেও উড়িয়ে দিয়েছে। ৪৩৩ সংখ্যাটা একটু খেয়াল করবেন কেন জানেন? কারণ ২০২৬-এর এই রেজাল্টের পর যাতে নতুন করে কোনো সংঘাত না ছড়ায় তার জন্য প্রশাসন কতটা তৎপর এই সংখ্যাটা তারই প্রমাণ। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধার্থ গুপ্তের দেওয়া সরকারি রিপোর্ট বলছে পরিস্থিতি কন্ট্রোলে রাখতে ইতিমধ্যে ২০০টি এফআইআর দায়ের হয়েছে। আর এই যে ৪৩৩ সংখ্যাটার কথা বলছিলাম, ঠিক এতজনকেই কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এখানেই শেষ নয়, আরও অশান্তি রুখতে প্রায় ১১০০ জনকে সতর্কতামূলক হেফাজতে বা প্রিভেন্টিভ ডিটেনশনে নেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে সেন্ট্রাল ফোর্সের সাহায্যে দিনরাত কড়া নজরদারি চলছে। আর চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তের কী খবর? বর্তমানে সিআইডি এবং এসআইটি যৌথভাবে এই কেসটা তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে সন্দেহভাজনদের ট্র্যাক করার চেষ্টা চলছে। পুলিশ কিন্তু ইতিমধ্যেই স্পট থেকে কার্তুজ আর ওই সাদা গাড়ির ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কিছু মিডিয়া রিপোর্ট বলছে এই হামলায় নাকি গ্লক 47X এর মতো একেবারে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। আমাদের আজকের এই আলোচনার একদম শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর একটা ঐতিহাসিক ক্ষমতা পরিবর্তন তো হলো, কিন্তু এই পরিবর্তন কি সত্যি পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী রাজনৈতিক হিংসার চক্রকে চিরতরে বন্ধ করতে পারবে, নাকি চন্দ্রনাথ রথের এই মর্মান্তিক পরিণতি আরও একটা নতুন আরও অন্ধকার অধ্যায়ের সূচনা করে দিয়ে গেল? এই উত্তরটা পাওয়ার জন্য আমাদের নজর রাখতে হবে চলমান তদন্ত আর আগামী দিনের রাজনৈতিক গতি প্রকৃতির দিকে। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি পুরো প্রেক্ষাপটটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।